জীবনে এত খারাপ সময় আসবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আজ প্রায় 3-4 দিন ধরে তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করতে পারি না। আমি বৃহস্পতিবার শুক্রবার ওই 2 দিন হসপিটালে দৌড়াদৌড়ি করেছি। আমাদের দাদাকে নিয়ে হসপিটালেই দৌড়াদৌড়ি করছিলাম। শুক্রবারে বিকেলে চলে এসেছি এক প্রকার বাধ্য হয়ে, কারণ ও একদমই হসপিটালে থাকতেই চাইছিল না, তাই এক প্রকার বাধ্য হয়ে চলে আসলাম। অনেকেই দেখি যখন মানুষ অসুস্থ হয়ে যায় বা হসপিটালে থাকে তখন কিভাবে যেন ভিডিও শেয়ার করে, কিন্তু আমার দ্বারা সম্ভব হয়নি। আমি ভাবতেও পারিনি এরকম একটা দিন আসবে আমার জীবনে। সত্যি এই প্রথমবার আমি কাছ থেকে এই জিনিসটাকে বুঝতে পারছি। ভগবানের কাছে প্রার্থনা করি কোনো শত্রুরও যেন এমন দিন না আসে। এই মানুষটাকে আমি কোনোদিনই দেখিনি যে বেলা পর্যন্ত বাড়িতে বসে থাকতে, শুধুমাত্র সংসারের মানুষগুলিকে ভালো রাখার জন্য ভোরের আলো ফোটার আগে বেরিয়ে যেত কাজে, একটু রোজগারের আশায়। আজকে সেই মানুষটাকে 2জন মিলে ধরে ওঠাতে হচ্ছে, বসাতে হচ্ছে, নিজে পায়ে হাঁটতে পারে না। হ্যাঁ গো বন্ধুরা, তোমাদের দাদার কথা বলছি। আজ 3 দিন হলো মানুষটা অ্যাক্সিডেন্ট করেছে, গাড়িটা নিয়ে উল্টে পড়ে গেছে। ভাবতে পারছো একবার, এই মানুষটার উপরে পুরো গাড়িটা ছিল। এতটাই না কষ্ট লাগছিল যখন ও বলছিল নিজের মুখে যে আমি গাড়ির নিচে পড়েছিলাম, মা মা বলে কান্না করছিলাম, চিৎকার করছিলাম, কিন্তু কেউ এসে একবার ধরেনি। আসলে এরকম জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল যে কেউ সে ধরবে সেরকম পরিস্থিতি ছিল না। তো নিজে নিজেই গাড়ির নিচ থেকে উঠলো, তারপর কেউ ধরে ওকে হসপিটালে নিয়ে গেল। তারপর আমাদের বাড়িতে ফোন আসে, মা তো পাগলের মতো ছুটে গেল হসপিটালে। মাটা তো পাগলের মতো চিৎকার করে চলে গেল তার ছেলের কাছে, কিন্তু আমি মেয়েটাকে নিয়ে ঘরে শুধু চোখের জলই ফেলছিলাম। আমি তো আর যেতে পারছিলাম না, আর ভগবানের কাছে কান্না করছিলাম বারবার যেন ওর কিছু না হয়, ও যেন সুস্থ থাকে। আমাকে তখন কেউ কিছু বলছিলই না যে কি হয়েছে না হয়েছে, শুধু শুনতে পেয়েছি যে তোমাদের দাদা অ্যাক্সিডেন্ট করেছে আর এখন হসপিটালে আছে। ভাবতে পারছো ওই দিনটা, ওই মুহূর্তটা আমাদের ঠিক কীরকম কেটেছিল। বৃহস্পতিবারের কথা বলছি। দুপুরবেলা ভালো মানুষ খেয়ে বেরোলো, হঠাৎ করে আধ ঘন্টার মধ্যে এত বড় অঘটন ঘটে গেছে। সকালবেলা ওকে ব্রাশ হাতে দিয়ে চলে আসলাম 1 কাপ চা বানাবো, আজকে আবার যাবে এক্সট্রা করতে। কিন্তু তার আগে ভাবলাম যে জায়গায় কেটেছে সেই জায়গায় একটু ওষুধ লাগিয়ে দিই। জানো তো, শরীরের এমন কোনো জায়গা বাদ নেই যে মানুষটার কেটে যায়নি। যেদিকে দেখছিলাম সেদিকে শুধু কাটা দাগ। নাকে তো আরও ভীষণ ব্যথা পেয়েছে, ডক্টর বলেছে 3টা সেলাই লাগবে, কিন্তু তোমাদের দাদা নিতেই চাইছিল না। হাঁটুটাও তো ভীষণ ব্যথা পেয়েছে, দেখতেই পাচ্ছ ব্যান্ডেজ করানো আছে। তার থেকেও বেশি ব্যথা পেয়েছে পিঠে, মেরুদণ্ডে। মেরুদণ্ডে যে ব্যথা পেয়েছে সেই জন্য ও একা উঠতেও পারে না, বসতেও পারে না, হাঁটতেও পারে না। ওকে কিন্তু আমি আর মা দুজনে ধরে উঠিয়ে এনে বাইরে বসাই, ঘরে নিয়ে ঘুম পাড়াই। ওর চা খাওয়া হয়ে গেছে, সাথে কিন্তু একটু কাটা জায়গায় মলম লাগিয়ে দিয়েছি। সারাটা শরীর কেটে গেছে মানুষটার। যে জায়গায় গাড়িটা উল্টে পড়েছিল সেই জায়গায় বড়ই গাছ ছিল, অনেকেই কুল বলো, তো ওই গাছে কিন্তু দেখবে প্রচণ্ড কাটা থাকে, আর ওই জায়গায় কিন্তু ও পড়েছিল। আর সারা শরীর থেকে আমি কাল রাত থেকে কম হলেও 25 থেকে 30টা কাটা বের করেছি। যে জায়গায় একটা কাটাতে এতটা কষ্ট, তার তো এতগুলি কাটা বের করলাম, তাহলে ওর কতটা কষ্ট হচ্ছিল তখন। ওকে কিন্তু একটু ওষুধ লাগিয়ে সিদ্ধ ভাত খাইয়ে দিয়েছি, মানুষটা নিজের হাতে খেতেও পারে না। মা আর কাকু কিন্তু দুজন মিলে ওকে নিয়ে গেছে এক্সট্রা করাতে, আসতে অনেকটাও দেরি হবে, তাই ভাবলাম কয়েকটা কাপড় ছিল ওইগুলি ধুয়ে দিই, আর তার সাথে মেয়েটাকেও স্নান করে খাইয়ে নিই। আমার মেয়েটাও অনেকটা ছোট, তো নিজের হাতে কিছুই করতে পারে না, তাই ওকেও কিন্তু আমাকে খেয়াল রাখতে হয়। ও ডাক্তারের ওইখান থেকে চলে এসেছে, আর এসেই বলছিল শরীরটা নাকি কি করছে। তাই ভাবলাম চলো একটু মাথাটা ধুয়ে দিই আর হাত পাগুলি ভালো করে মুছে দিই। আর হাঁটুর ব্যান্ডেজটা না খুলে নিয়েছে, তাই এটার মধ্যে কিন্তু একটা গামছা ভালো করে ভাঁজ করে দিয়ে দিয়েছি, যাতে এটার মধ্যে জল না পড়ে। দেখতে ইচ্ছে করে না জানো তো, এত ব্যথা পেয়েছে হাঁটুটাতে, আর সারা শরীরেই কাটার দাগ খালি। ভীষণ কষ্ট লাগে মানুষটাকে দেখলে, আমাদের জন্য কত কি করে, কিন্তু এখন ওর এরকম অবস্থা যে এখন হাঁটতেও পারে না। মানে এরকম পরিস্থিতিতে আছি যে কথা বলবো যে না, বারবার গলাটা ভারী হয়ে চোখে জল চলে আসে। মানে এত কাছ থেকে এরকম খারাপ পরিস্থিতি দেখবো আমি ভাবতেও পারিনি।
স্নান করানো আমার হয়ে গেছে। স্নান তো করাইনি, মাথাটা ধুয়ে দিয়েছি, তার সাথে হাত পা শরীরটা একটু মুছে দিয়েছি। তার সাথে কিন্তু একটু আবার ওষুধগুলিও লাগিয়ে দিয়েছি। আর এখন কিন্তু একটুখানি ভাত খাইয়ে নিচ্ছি, কারণ সেই সকালে ভাত খেয়ে গিয়েছিল। এখন একটু ভাত খাইয়ে দিচ্ছি, তারপর আবার ওষুধ খেতে হবে। হাতের আঙুলগুলি না কেটে গেছে, সেই জন্য ও ভাত খেতে পারছে না, খুবই জ্বালা করছিল। তাই কালকে থেকে কিন্তু ওকে আমি খাইয়ে দিচ্ছি। দেখতে দেখতে কিন্তু আমাদের বাঙালিদের উৎসব শীতের সময় যে সংক্রান্তি হয়, এটা আশা করি সবাই পালন করে। তো ওইটাও কিন্তু প্রায় চলে এসেছে। মঙ্গলবারে কিন্তু প্রত্যেকটা বাড়িতে কীর্তন নিয়ে বের হবে। প্রত্যেক বছরই কিন্তু খুব সুন্দর করে ঘর দুয়ার পরিষ্কার করি। এবছর ইচ্ছে ছিল এই মাটির দেওয়ালগুলিকে একজনকে এনে লিপিয়ে নেব। আমি তো আর পারবো না, মাও পারবে না। তাই ভাবছিলাম, মা আর আমি কথা বলছিলাম যে আজকে কালকের মধ্যে কিন্তু কোটাঘরটাকে লেপিয়ে নেব। আমরা তো মাটির ঘরটাকে কোটাঘর বলি, তাই বললাম আর কি। তো তার মধ্যেই তো দেখতে পেলে কত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল। এখন আর সেরকম কিছু করার অবস্থার পরিস্থিতি কিছুই নেই। তাই যেহেতু দেখতে দেখতে রবিবার চলে আসলো, আর মাত্র হাতে 2টা দিন, তাই ভাবলাম চলো একটু আজগুলিকে পরিষ্কার করে ঘর দুয়ারগুলি একটু মুছে নিই। এত ভালো করে মোছার তো এখন সময় নেই, বা পরিষ্কার করার মন মেজাজ মানে সময় কিছুই নেই। দেখতেই পাচ্ছ তোমাদের দাদার কি অবস্থা, ও একা হাতে কিছুই করতে পারে না, মানে সব সময় ওর পিছনে থাকতে হয়। মারও শরীর খারাপ, তার মধ্যে আবার ছোট্ট একটা মেয়ে, আমি একা হাতে তো সমস্তটা সামলাতে পারবো না। তাই আমি একটু একটু করে কিন্তু মানে যতটুকু পারছি, এত বেশি ডিপলি কিন্তু করতে পারবো না। তাই যতটুকুই পারছি ততটুকুই পরিষ্কার করার চেষ্টা করছি, কারণ এরকম একটা দিনে যদি ঘর দোর একটু পরিষ্কার না করি, নিজের কাছেই যেন কিরকম লাগে। মার ঘর আমাদের ঘর ঝাড়া হয়ে গেছে, তার সাথে বারান্দাটাও একটু করে ঝেড়ে নিয়েছি। যেই জায়গায় আঁশ দেখা যাচ্ছে সেই জায়গাগুলি ঝেড়েছি আর কি, মানে বেশি ভালো করে ঝাড়তে পারিনি। তো যেহেতু ঘর ঝাড়লাম, তাই কিন্তু খাটের নিচটাকেও একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর এখন কিন্তু ঘর দুয়ারগুলি ভালো করে মুছে নেব। ওইদিকে কিন্তু ওর খাওয়া দাওয়া স্নান তো সব কিছু হয়ে গেছে, মেয়েটাকেও ঘুম পাড়েনি। দেখতে দেখতে বেলাটাও প্রায় অনেকটাই হয়ে যাচ্ছে। শীতের দিনের বেলা তো তাড়াতাড়ি চলে যায়। তো ও বারবার বলছিল যে আমার আর ভালো লাগছে না, আমাকে ধরে যদি একটু ঘরে নিয়ে ঘুম পাড়াতে তাহলে ভালো হতো। তাই আমি কিন্তু তাড়াহুড়ো করে আগে ঘরটা মুছে নিচ্ছি। আর বিছানাটাও কিন্তু আমার ভালো করে ঝেড়ে পাততে হবে, কারণ বিছানার সমস্ত কিছু একটু রোদ্রে দিয়ে দিয়েছিলাম। আর জানো তো বন্ধুরা, এত তাড়াহুড়ো আর এত মন খারাপের মধ্যে আমার মাথায় ছিল না আজকে যে শনিবারেই কিন্তু আমি ঘর বারান্দা ঝেড়ে নিয়েছি। আসলে মা বা অনেকের মুখেই শুনেছি যে শনি মঙ্গলবারে নাকি ঘর ঝাড়তে নেই। আসলে মাথায় খেয়ালই ছিল না। তাড়াহুড়ো করে ঘর মুছে বিছানাটা গুছিয়ে তোমাদের দাদাকে কিন্তু বিছানায় রেখে আসলাম। এখন কিন্তু রাতের জন্য খড়ি নেব ঘরে। এখানে খড়িগুলি ভিজা, প্রথমে ভেবেছিলাম এগুলিই নেব, তাই চলে আসলাম গাড়ির ঘরে। এখান থেকে এক ফোঁজা নিয়ে যাব। এগুলি ছোট ছোট খড়ি তো সঙ্গে সঙ্গে মানে জ্বলে যায় আর কি, একটু বড় হলে ভালো হতো, কিন্তু একটু বড়গুলি এগুলি ভিজা। তাই ভাবলাম চলো রাতে বসে বসে রান্না করবো তো এক জায়গায়, একটু তাড়াতাড়ি জ্বললেও কিছু হবে না। তাই কিন্তু এগুলিকে নিয়ে রেখে দিচ্ছি। আর মেয়েটাকে নিয়ে মা কিন্তু একটু ঘুরতে গেছে, আর মার শরীরটাও না খুব খারাপ হয়ে গেছে। ওই দিন তো আমি ভেবেছিলাম মার হয়তো হার্ট অ্যাটাকই হয়ে যাবে। মানে বুঝতে পারছো, একটা মাত্র ছেলে, আর ছেলে একটা হোক বা 10টা, মা তো মাই হয় বলো। প্রত্যেকটা মাই চায় তার মানে প্রত্যেকটা সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক। তো এখন মার শরীরটা অনেকটা খারাপ। আর তোমাদের দাদার অবস্থা তো দেখতেই পাচ্ছ, ও নিজের হাতে নিজের কাজটুকুও করতে পারছে না, তার মধ্যে আবার মেয়েটা। সব কিছু মিলিয়ে আমি খারাপ পরিস্থিতিতে আছি। তাই কিন্তু তোমাদের সাথে সেরকম কিছু আর শেয়ার করতে পারছি না। আর কিভাবে করব বলো, মানুষটা যদি একটু তাড়াতাড়ি সুস্থ না হয় মন মেজাজ ভালোই থাকে না। তোমরা একটু প্রার্থনা করো ভগবানের কাছে, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দরকার পড়লে 3 বেলার জায়গায় 1 বেলা জলপাত খাবো, তারপরে যেন মানুষগুলি আমার সুস্থ হয়ে যায়। মার মুখের দিকেও তাকানো যাচ্ছে না, এতটা শরীর খারাপ হয়ে গেছে। মানে কি যে করব, আমি একা মানুষ বুঝতেই পারছি না। একদিকে তো চোখের জল মানে আটকাতে পারি না এই খারাপ পরিস্থিতি দেখে, কিন্তু আমিও যদি এখন ভেঙে পড়ি তাহলে এই মানুষগুলিকে কে দেখে রাখবে। তো সেজন্য কিন্তু আমার কাজগুলি আমি করছি, ওদেরকেও আমি অনেক যত্ন করছি।
তো কালকে না মানে মা স্কুল থেকে মেয়ে যে জিনিসগুলি পায় এগুলি এনেছিল, ওইগুলিকে একটু ভালো করে জায়গায় জায়গায় গুছিয়ে নিয়েছি। ছানা বুট, তারপর সুজি, ডিম ওইগুলি আর কি একটু গুছিয়ে নিয়েছি। বিকেলের কাজ মোটামুটি আমার শেষ। ওকে একটু আবার মলম লাগিয়ে আসলাম। ও বলছিল যে চা খাবে, তাই ভাবলাম চলো সবার জন্য একটু চা করি। কাকু আর দিদিও কিন্তু আমাদের বাড়িতে, কাকুও কিন্তু সারাদিনই আমাদের বাড়িতেই থাকে, কারণ ও আমাদের বাড়িতে তো ছেলে মানুষ, ও ছাড়া আর কেউই নেই। আমরা শাশুড়ি বউ দুজনেই। একজন ছেলে মানুষ যদি বাড়িতে না থাকে দেখবে সাহসটা কিন্তু আর থাকে না। তো সন্ধ্যার সময় আমি কিন্তু ওকে আবার একটুখানি আগুনের ছেঁক দিচ্ছিলাম মলম দেওয়ার পরে, কারণ ভীষণই ছটপট করছিল ব্যথায়। কী আর করব, মানে নিজের চোখে আর দেখতে পাচ্ছিলাম না। তো ওকে জিজ্ঞেস করছিলাম যে কী করলে তোমার ভালো লাগবে। তো বলছিল আমাকে যদি একটু মালিশ করে একটু গরম ছেঁক দিতে তাহলে হয়তো ভালো লাগতো। তো সেই জন্য আমি কিন্তু বসে পড়লাম একটু ছেঁক দিতে। আর এই খবর শোনার পর কিন্তু মা, বাবু, ভাই, মাসি, শাশুড়ি ওরা এসেছিল ওকে দেখার জন্য। তো আমি তো ওইদিকে ছেঁক দিচ্ছিলাম, আর মা তো অসুস্থ, রান্না করতে পারবে না। তাই কিন্তু মা আর মাসি শাশুড়ি মিলেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছে। আজকের ভিডিওটা এতটুকুই। এটার মধ্যে ভালো লাগার কিছুই নেই, শুধু ভিডিও শেষে একটা কথাই বলবো যে তোমাদের দাদার জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করো, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।